আমি ডক্টর চৈতালি রয়। আমাদের টপিক চলছিল আয়ুর্বেদের উপরে। কাল আমি নিয়েছিলাম স্টেম সেল উপরে। স্টেম সেল বিষয়ে একটু আমি আরেকবার একটু বলে নিই। স্টেম সেলটা আমরা মেনলি পেয়ে থাকি ফ্রুটস, ফুল আর গাছ থেকে। স্টেম সেলটা মোস্টলি আমরা গ্রিন অ্যাপেল যেটা আমি বলেছিলাম সুইডেনে মোস্টলি হয়, ওখান থেকে আমরা পাই। আরেকটা বেরিজ ছিল, ব্লুবেরিজ। তো আজকাল আমাদের টপিকের রোল হচ্ছে, ফাংশন হচ্ছে কি না, ওই ব্লুবেরিজের একটা জিনাস আছে। তো ওটা কি, ওটাকে বলা যায় সিবকথর্ন। ওটা কি, ওটা একটা টাইপ অফ বেরিজ। জনখান থেকে কি হয়, ওর প্রপার্টিজ অনেক আছে রিলেটেড টু আয়ুর্বেদ। ওটা কি করে আমাদেরকে হেল্প করে, কি করে আমাদেরকে সৌন্দর্যতাকে বজায় রাখে, কি করে আমাদের শরীর ঠিক করার জন্য সাহায্য করে। তো আজকাল টপিক এই ওপরে আছে। আমি আশা করছি আপনার কাছে পেন আর কপি থাকবে, যা যা আপনাদেরকে ইম্পর্টেন্ট লাগবে আপনারা লিখে রাখবেন, নোট করে রাখবেন। ইটস এ ভেরি হেল্পফুল ক্লাস। সো দেন এবারে একটু জানি আমরা সিবকথর্নটা কি, ওটা কোথা থেকে উৎপত্তি, ওটা কোন জায়গায় প্রচুর পরিমাণে মিলে। তো এই বিষয়ে আগে একটু জানবো। তো এটা হচ্ছে, আমি যে পিকচারটা দিয়েছি ওটা হচ্ছে সিবকথর্ন, টাইপ অফ বেরিজ, জিনাস। এটা তো বেরিজ, অনেক টাইপের বেরিজ থাকে, তো এটা একটা টাইপ অফ বেরিজ যার নাম হচ্ছে সিবকথর্ন। এটার উৎপত্তি কোথায়, কোথায় মোস্টলি পাওয়া যায়? এটা হচ্ছে ইউরোপে মোস্টলি পাওয়া যায়। মোস্টলি ইউরোপে স্পেশালি হেঙ্গুডিয়ান মাউন্টেন্স থাকে, ওখান থেকে এটা বিলং করে। এই গাছের বিশেষত্ব কি না, এটা কি দৃষ্টশীল প্রকৃতি আছে, যা তাকে বিশাল পরিমাণের প্রচুর জায়গায় চাইয়া বানিয়েছে, যোনটা কি আমাদেরকে আমাদের ডিজিজ প্রিভেনশন, স্কিন কেয়ার আর হেলদি লাইফস্টাইল জন্য হেল্প করে। তো এটা আর কোথায় কোথায় আছে, আর কোথায় কোথায় প্রচুর জায়গায় আছে না, চাইনা, রাশিয়া, মঙ্গোলিয়া, ইউরোপ, তো এইসব জায়গা, ক্যানাডাতেও এর পপুলেশন অনেক। এই বেরিজের, এই সিবকথর্ন বেরিজের পপুলেশন ওর প্রোডাকশন ওর অরিজিন চায়নাতেও অনেক। এটা এটা এর অত ডিমান্ড কেন না, এটা অনেক উপকারী। এর সাথে মেন রিজন কি না, এটা অনেক ছোট জায়গায় অনেক হার্শ কন্ডিশনেও এই সার্ভাইভ করতে পারে, প্রকৃতির সাথে এটা খাপ মিলিয়ে চলতে পারে। তো এই জন্য এর প্রোডাকশনও ভালো, এর উপকারিতাও অনেক আছে। তো এটা কি করে না, আমাদের বিভিন্ন প্রকার শারীরিক উপচার করে, যেমন কি কার কিছু রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং শরীরের সাহায্য করে, আর ইনফ্লামেশন কমায়। আমি যা বলেছি, ইনফ্লামেশন মানে কিছু জিনিসে অ্যালার্জি আছে বা সোয়েলিং হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তো ওগুলোকে প্রিভেন্ট করে এই সিবকথর্ন। তো এটাতে আছে অনেক ওমেগা ফ্যাটি অ্যাসিডস। ওমেগা ফ্যাটি অ্যাসিডস কি কি না, মোস্টলি এতে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3, 6, 7 and 9। আর মোস্টলি এগুলো তো অনেক টাইপের ওমেগা ফ্যাটি অ্যাসিডস, বাট ওমেগা 7 and 9 ওটা কি করে, বেস্ট ফর কার্ডিয়াক অ্যান্ড এনজাইটি। আমাদের যে এনজাইটি হয়, তো ওর জন্য বেস্ট সলিউশন হচ্ছে সিবকথর্ন। সিবকথর্ন আবার কোন পার্টটা না, যাতে ওমেগা 7 and 9 প্রচুর পরিমাণে থাকবে। তো সিবকথর্নকে আমরা আয়ুর্বেদেতে সঞ্জীবনী বলি, আর এটা মোস্টলি বেস্ট ফর গাইনিক প্রবলেম। মেনলি ফিমেলদের তো অনেক গাইনিক প্রবলেম থাকে, মেলদেরও থাকে, বাট ফিমেলদের অনেক থাকে গাইনিক প্রবলেম। তো ওই জন্য বেস্ট গাইনিক medicine is
for your best function or process of gynec is consuming of সিবকথন। তো এবারে আমরা দেখি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে সিবকথনের স্পেসিফিক বেনিফিটস কি। এটা কি করে না লোয়ার ব্লাড প্রেশারকে মেনটেন করে, লোয়ার লিপিডকেও মেনটেন করে, আমাদের ব্লাড ভেসেল ব্লাড ফ্লোকে সফটেন করে, কেমন ইজিলি ব্লাড ফ্লো হতে পারে। আর আমি যেমন বলেছি এটা কার্ডিয়াক আমি যেমন বলেছি এবারে এটা কার্ডিয়াক ডিজিজ জন্যও হেল্প করে সিবকথন, তো ওটাও একটা বেনিফিট। আর রিমুভ কি করে না আমাদের রিমুভ করে ডেথ সেলস, যাতে কি আমাদের স্কিনে যা যা ডেথ সেল আছে প্রতিদিন আমাদের সেলসগুলো ডেথ করে আবার রিজেনারেশন হয়, তো ওটাইও কি করে সিবকথন অনেক পরিমাণে হেল্প করে ফরমেশন অফ নিউ সেল, যোনটাতে কি হয় না আমাদের স্কিন ক্লিয়ার থাকে, সফটেন হয়। তো এইসবের বেনিফিটস আছে, এইসবের বেনিফিটস। আর কি কি করে না যেমন কি স্কিন হেলথ, যাতে কি হয় আমাদের ত্বচার জন্য এটা ভালো। এতে কি থাকে, এটা কেন সিবকথনে কি আছে যোনটাকে আমাদের ত্বচার জন্য ভালো, আমি ফার্স্ট বলেছি এতে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিডস আছে, ভিটামিনস আছে। ভিটামিনস কি মোস্টলি এ, ই অ্যান্ড সি। ভিটামিন ই তো আপনারা জানেন, ভিটামিন ই ট্যাবলেট আমরা নিই। আর ভিটামিন এও যাতে ক্যারট গাজরে অনেক পরিমাণে আছে ভিটামিন এ, যোনটা চোখের জন্য ভালো। তো এবারে আর কি কি আছে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে, যাতে কি হয় অ্যান্টিঅক্সিডেন্টে কি হয় না আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে, হাইড্রেশন হয়। তো আর কি করে না এটা ত্বচাকে রিপেয়ারও করে, যেমন আমি বললাম ডেড স্কিন সেল থাকলো ওকে আবার রিপেয়ার করে নিউ স্কিন সেল ও প্রিপেয়ার করে। আর যেমন কি এটা অনেক হেল্পফুল হয় যাদের এক্সিমা থাকে। এক্সিমা কি না দেখবেন অনেকজনের মুখে কালো কালো দাগ চলে আসে, কিছু জিনিস স্কিনের রিয়াকশন হয়ে কিছু একটা বেরিয়ে গেছে, তো ওগুলোকে বলে এক্সিমা। চুলকাচ্ছে একটা জিনিস বেরালো, ওটা চুলকে বড় হচ্ছে, তো ওকে বলে এক্সিমা। আর একনি মতো সমস্যা হয়তো দূর করতে হেল্প করে সিবকথন। তো আর কি করে না এটা আমাদের বডির ইমিউন সিস্টেমকে বুস্ট করায়। তবে কি হবে না মোস্টলি ভিটামিন সি যোনটা কি অনেক ইমিউনিক পাওয়ার থাকে, ওটা আমাদের শরীরকে ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য হেল্প করে। আর কি এতে অনেক পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যাতে কি হয় এটা কেন অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস না কারণ তাতে ফ্যাটি অ্যাসিডস আছে। আমি যেমন বললাম ফ্যাটি অ্যাসিডস 3, 7, 9, 6 এটসেট্রা। তো এটা কি করে আর কি হার্ট প্রবলেম আমি আগেই বলেছি, এটা মোস্টলি সিবকথন ইজ বেস্ট ফর কার্ডিয়াক অ্যান্ড এনজাইটি প্রবলেম। সো ওই রিলেটেড এটা কি করে হৃদয়ের জন্য ভালো, যাতে কি হয় এটা কোলেস্ট্রল মেনটেন করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়। আর কি করি না আমাদেরকে হেলদি লাইফস্টাইল দেয়। যদি এটা আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করি তো এটা আমাদেরকে হেল্প করবে আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল দেওয়ার জন্য। তো আর কি করে না ডাইজেস্টিভ হেলথ জন্যও প্রচুর মাত্রায় ডাইজেশন জন্যও হেল্প করে। আর সিবকথন পাচনের সিস্টেমেও ভালো রাখতে সাহায্য করে। আর লিভার হেলথ কি যাদের একটু লিভারের কাজের লিভার আমাদের যা যা ফিল্ট্রেশন করে কি যা কাজ করে, তো ওর প্রসেসটাকে সিবকথন কনজিউম করার কি হয় করলে কি হয় না ওর প্রসেসটা একটু বেড়ে যায়, ওর ফাংশন বেড়ে যায়, আরও ভালো করে কাজ করে আমাদের লিভার। তো যাতে যোনটা কি করে লিভার ফাংশনকে বাড়াতে হেল্প করে। তো এরপরে ব্লাড সুগার ম্যানেজমেন্ট কি হয় না এতে আমাদের ব্লাড যে সুগার ম্যানেজমেন্ট থাকে, যাতে কি আমাদেরকে মধুমেহ, ডায়াবেটিক মেলিটাস অ্যান্ড ডায়াবেটিক ইনসিপিটাস, 2 টাইপস আমাদের বডিতে ডায়াবেটিক থাকে, ওটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তো এটা কি করে সিবকথন কি করে না আমাদের বডির ব্লাড সুগারকে মেনটেন করে, যাতে কি যোনটা আমাদেরকে হেল্প করে ডায়াবেটিক থেকে দূরে থাকার জন্য। তো এবারে
আরেকটা হলো এর মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকাল জেনারেশনে, আজকাল এজের বাচ্চাদের, সবাইদের বলতে যত মোস্ট অফ দ্য পিপলদের মোস্ট প্রবলেম হচ্ছে স্ট্রেস। যোন মাত্রায় আমাদের বেড়ে চলছে কম্পিটিশন, সব জায়গায় নিজেকে প্রুভ করা, নিজেকে এক্সপ্রেস করার, ও সব বেড়ে চলছে। ওই জন্য আমরা প্রতিদিন এক একটা ওয়ান টাইপ অফ স্ট্রেস মধ্যে দিয়ে গতি করছি। তো ওই স্ট্রেসটাকে কি করে ম্যানেজমেন্ট করা যেতে পারে না, সিবকথান কনজিউমের, সিবকথান যদি আমরা কনজিউম করি, খাই, তো ওটা হেল্প করে কি স্ট্রেস ম্যানেজমেন্ট জন্য। আর কি এবারে তো একটা আপনারা তো নিজেরাও জানতে পারতে থাকবেন যে এনভায়রনমেন্ট পলিউশন জন্য সবাইদের চুল ঝরছে, সবাইদের, মোস্ট অফ দ্য পিপলদের প্রবলেম কি না হেয়ার ফল। এটা তো আমরা এনভায়রনমেন্ট, এবারে যত পরিমাণের এখন ভেহিকলস সব বেরোচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, ওটা থেকে তো আমরা আটকাতে পারবো না, বাট আমরা একটা প্রিজার্ভেশন তো নিতে পারবো, প্রিজার্ভেটিভ মেথডস তো অ্যাপ্লাই করতে পারবো যাতে আমরা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারি। তো এটার একটা বেস্ট কি না কনজিউমিং অফ সিবকথান। সিবকথানে কি থাকে না, এটা কি থাকে, এতে অনেক নিউট্রিয়েন্টস থাকে, যোনটা কি করে আমরা স্ক্যাল্পে যে ফলিকলগুলো থাকে, যোনখান থেকে চুল বেরোয়, তো ওগুলোকেও স্ট্রং করে, চুলের গোড়ার থেকে ওটা হেলদি রাখে, হেল্প করে। ওই যে আমাদের চুলের গোড়াটা যদি একটু স্ট্রং থাকবে তো কিছু তো ভালো হবে। তো এটা হচ্ছে সিবকথানের মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট। তো আর কি হয় না, এগুলো হলো সব সিবকথানের বেনিফিটস, এগুলো দেখলাম। এবারে একটু আমরা জানি যে সিবকথান কোনখান থেকে অরিজিন হয়েছে আর এটার কি ডিস্ট্রিবিউশন কি কি আছে। তো নেক্সট স্লাইডে আপনারা একটু দেখুন যে অরিজিন অফ সিবকথান অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। তো এর জিওগ্রাফিক অরিজিন কোথা থেকে হয়েছে না, এটা একটা ওয়ান টাইপ অফ জিনাস। জিনাস মানে কি, আমি বলেছি বেরিজের অনেক টাইপ অফ বেরিজ আছে, তো ওর মধ্যে একটা টাইপ হচ্ছে সিবকথন। তো এটা কি হিপোফাই মনে করা হয় হ্যাঙ্গুডিয়ান মাউন্টেন্সে এবং ইস্ট হিমালয়াসের এরিয়া থেকে উৎপত্তি হয়েছে। আমি আগেও বলেছি এর অনেক জায়গা থেকে মিলে, যেমন কি চীন, ইউরোপ, রাশিয়া, বাট মোস্টলি এটা কোথায় মিলে না হিমালয়াস থেকে উৎপত্তি হয়েছে। আর এর ডিস্ট্রিবিউশন কি, ডিস্ট্রিবিউশন মানে কোন কোন জায়গায় আছে। এই গাছটা ইউরোপের এশিয়া পাহাড়ে অনেক পরিমাণে আছে, যেমনটা কি নেটিভ, ওদের নেটিভ এরিয়াতে। এখন অনেক জায়গায় এই গাছ পাওয়া যাচ্ছে, এই বেরিজ গুলো পাওয়া যাচ্ছে, বাট মোস্টলি চায়না, রাশিয়া, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, নর্দার্ন ইউরোপ এবং কানাডা, এগুলোতেও মোস্ট পরিমাণে মিলে সিবকথন। তো অ্যাডাপ্টেবিলিটি কি, নেক্সট দেখো অ্যাডাপ্টেবিলিটি। আমি আগে বলেছি যে এটা কেন এটা সার্ভাইভ করতে পারছে, কেন এর চাহিদা বেশি, কেন কি এটা অনেক ছোট্ট জায়গায় হার্শ কন্ডিশনের এটা বাড়তে পারে, নিজেকে সার্ভাইভ করতে পারে। তো অনেক গাছ আছে একটু রোদ্দুর হলো, একটু সানলাইট পড়লো, ও মরে যায়, কিন্তু এটা সিবকথন কি করে, ও এনভায়রনমেন্টের সাথে খাপ খুয়ে চলতে পারে, দিলে কি হয় না নিজেকে সার্ভাইভ করতে পারে, এনভায়রনমেন্টে হার্শ কন্ডিশনও নিজেকে সার্ভাইভ করে রাখতে পারে, তাই জন্যই এর ডিমান্ড বেশি, আর এর অনেক উপকারিতা আছে। তো নেক্সট কি, আর এই গাছটার ডিসপার্সাল মানে কি, এই গাছটার চারিদিকে একটা গাছ হয়েছে, ওটা আরেকটা জায়গায় কেমন হচ্ছে, আরেকটা কেমন হয় না, এটা কি হয়, এটা প্রকৃতির মাধ্যমে হয়। কেমন আমি দেখুন বলছি, একটা পাখি এলো, ও বেরিজটাকে খেলো, সিবকথনকে খেলো, ওর যা থাকলো, তো ও ওটাকে নিয়ে ওর কিছু বিচি টিচি যা কিছু কিছু ফলের পাট কিছু নিয়ে অন্য জায়গায় ফেললো, তো ওখান থেকে আবার স্টার্ট হলো একটা সিবকথনের শ্রব বা হার্ব, ওয়ান টাইপ অফ হার্ব বা ট্রিও আপনারা প্লান্টও বলতে পারেন।
তো ওখান থেকে একটা স্টার্ট হয়। তো এই হিসাবে সিবকথান চারিদিকে ছড়িয়ে আছে, রাশিয়া, চাইনা, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, নর্দার্ন ইউরোপ, কানাডা অলসো। তো নেক্সট আমরা দেখবো এর কালচারাল সিগনিফিকেন্স কি, আর কালচার এটা এর মানে কি না, এটা একটা এর নাম হিপোফাই আছে, যেটা কি গ্রিক অরিজিন, এর মানে গোরা এবং চমক। তো এটা মোস্টলি আমি বলেছি যে ফিমেলদের জন্য হেল্পফুল, বিকজ এটা স্কিন কেয়ার জন্য অনেক সাহায্য করে, ফিমেলদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। তো এটার আর কি না, এটা কি করে না আমাদেরকে গোরা করে, আর স্কিনের একটা গ্লো আনে, আর সেখান থেকে গাছ আর এর ওপর ইন্টারেস্ট বাড়তে থাকে। তো সবাইরা তো এখন চায় যে আমি কেমন সুন্দর লাগবো, ঠিক লাগবো। সুন্দর লাগবো এর মানে নয় যে কিছু ট্রান্সফরমেশন, এর মানে আমি কেমন ঠিক থাকবো, আমার স্কিন কেমন ঠিক থাকবে, ন্যাচারালি যেমন ফিট থাকবো আমি। তো এর জন্য বেস্ট হচ্ছে কনজিউমিং অফ সিবকথন। তো আজকের জন্য এটুকু, আমি ভাবছি আপনারা বুঝতে পেরে থাকবেন। যদিও কিছু ডাউট থাকে, কি আপনারাও যদি কিছু এক্সট্রা আর কিছু জানতে চান, তো কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন। আর আজকের জন্য এটুকু, আবার নেক্সট ক্লাসে আর যা নেক্সট বলবো। থ্যাংক ইউ। আমার নাম ডক্টর চৈতালি রয়। তো আগের ক্লাসে আমরা ফিভার বিষয়ে জেনেছিলাম। তো এবারের হচ্ছে আমাদের নেক্সট, এবার আজকে পড়বো আমরা হার্ট ওপরে, যোনটা কি হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অর্গান অফ এ হিউম্যান বিং। তো মোস্টলি আজকের আমাদের ক্লাস কার ওপরে আছে, তো এর আগে আমি বলে দিই, আশা করছি আপনাদের কাছে সব একটা কপি আর পেন থাকবে, যাতে আপনারা নোট করে রাখবেন যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস আপনাদেরকে ভালো লাগবে। আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে, ডাটা আছে। তো আমি আশা করি আপনারা ভালো করে শুনবেন মন ধ্যান দিয়ে। তো আজকের ক্লাস হচ্ছে, টপিক হচ্ছে কজেস অফ হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক কি না, হার্ট অ্যাটাক হচ্ছে একটা করোনারি আর্টারি ডিজিজ। আর্টারি কি না, আর্টারি একটা ব্লাড ভেসেল, যোনটা কি করে আমাদের শরীরের মধ্যে, ওটা কি করে না ব্লাড এওয়ে করে হার্ট থেকে। ফার্স্ট কি আমাদের মধ্যে ব্লাড শরীরের মধ্যে কি করে যায়, ফার্স্ট হার্টে যায়, হার্টে তৈরি হয়, ওর পর থেকে চারিদিকে আমাদের শরীরে চারিদিকে ছড়িয়ে যায় ব্লাড। তো আর্টারি কি করে না ব্লাড ক্যারি করে হার্ট থেকে ব্লাড নিয়ে ও কি করে শরীরের মাসল মাংস চারিদিকে, আমাদের শরীরের চারিদিকে ব্লাড পৌঁছায়। ঠিক আছে, এরপর আমরা একটু ভেন বিষয়েও জানবো, আপনারা শুনে থাকবেন আর্টারি অ্যান্ড ভেন্স। ভ্যান কি না, ভ্যান কি করে আমাদের ফ্রম এভরি পার্ট অফ আওয়ার বডি, আমাদের প্রত্যেকটি পার্ট থেকে ব্লাড ক্যারি করে, ভ্যান্স ক্যারি করে কোথায় নিয়ে যায় না হার্ট কাছে নিয়ে যায়। আর আর্টারিতে যখন ব্লাডগুলা যায় থ্রো আর্টারি, ব্লাড ক্যারিজ থ্রো আর্টারি, ওগুলো কি হয়ে থাকে না অক্সিজেন রিচ হয়ে থাকে, ওতে অক্সিজেন অনেক পরিমাণে থাকে। তো এবারে আমরা দেখব যে করোনারি আর্টারি ডিজিজ হার্টের জন্য কেন না, এতে কি হয় না যখন আর্টারিজগুলো থাকে, ওতে যদি আর্টারিজের জন্য মাসল থাকে, ব্লাড পৌঁছায় হার্ট মাসল কাছে। তো ওখানে যদি আর্টারির মধ্যে কিছু একটু আর্টারিগুলো সরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, দিলে কি হয় ব্লক হয়ে যায় জায়গাটা, আর ব্লাড ফ্লো হতে পারে না। তো ওটাকেই আমরা বলি হার্ট অ্যাটাক। সাডেন ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেলে ওটাই বলা যায় হার্ট অ্যাটাক। তো এই ব্লাড ফ্লোটা কেন ব্লাড ফ্লো কেন বন্ধ হয় না, যখন আর্টারির মাসল, আর্টারি তো মাসল থাকে, আর্টারি মাসলটা যখন ন্যারো হয়ে যায় মানে সরু হয়ে যায়, আর ওতে কিছু ব্লকেজ হয়ে যায়, মাসল ফুলে যাবে কি অন্য কিছু গার্বেজ ফার্বেজ জমা হয়ে যায়, তো যখন ফুলে যাবে বন্ধ হয়ে যায়, তো তখনই হার্ট অ্যাটাকটা হয়।
তো এরপরে আমরা দেখবো যে হার্ট অ্যাটাকের মেইনলি এই করোনারি আর্টারি ডিজিজটা হার্ট অ্যাটাকের জন্য কেন হয় না, যখন আমি বললাম ব্লকেজ হয়। ব্লকেজ কী করে হয় না, যখন ফ্যাটি অ্যাসিড জমা হতে পারে ওখানে, তো ওটা ব্লক করে, যাতে কি হার্ট মাসেলে আর ব্লাড ফ্লোটা হতে পারে না, ওটা বন্ধ হয়ে যায়। এতে কি হয় প্ল্যাক রাপচার হয়ে যায়, যাতে কি ক্লট ফরমেশন হয়, ব্লাড ক্লটিং। যখন আপনারা জেনে থাকবেন যখন কিছু জায়গায় ছিঁড়ে যায় কি কিছু, ওখানে ফার্স্ট একটু ব্লাড বেরোবে, ওর উপরে ক্লট হয়ে যায়, জমাট বেঁধে যায় ব্লাড, তো ওকেই বলে ব্লাড ক্লটিং। তো এরপরে কি হয় না, এরপরে কি করোনারি আর্টারি স্পাজম। স্পাজম কি না টাইট হয়ে যায়, ওই যে মাসলটা থাকে, ওই যে মাসলটা ন্যারো আর সরু হয়ে যায়, তো ওটা কি হয় টাইট হয়ে যায়, দিলে আর কি ব্লাড ফ্লো হতে পারে না, তো ওই জন্যই হয় হার্ট অ্যাটাক। তো নেক্সট আমরা দেখব আমাদের মেকানিজমগুলো কি কি। তো ফার্স্ট দেন আসলো মেকানিজম অফ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মেকানিজম কি কি কেন হয় না, ফার্স্ট আসলো করোনারি আর্টারি ডিজিজ, ক্যাড। তো এতে কি হয়, এতে এটা একটা কমন কজ, হার্ট অ্যাটাকের এটা একটা কমন কজ। আমি ফার্স্ট বললাম করোনারি আর্টারি ডিজিজ কি। তো এতে কি হয় আমাদের মাসলে, আর্টারি মাসলে আমাদের কোলেস্ট্রল ফ্যাট ডিপোজিটস হয়ে যায়, দিলে কি হয় না ওতে কি হয় ওটা জমাট বেঁধে থাকে, আর্টারিটা আর পাম্প হতে পারে না, ওটা জমাট বেঁধে যায়, দিলে কি হয় আর হার্ট মাসলে ব্লাড সাপ্লাই হতে পারে না। হার্ট মাসলে যদি ব্লাড সাপ্লাই না হবে, ব্লাডটাই যদি না থাকবে অক্সিজেন পাবে না, বিকজ উই নো ব্লাড ক্যারিজ অক্সিজেন। তো অক্সিজেন যদি থাকবে না, ব্লাডও থাকবে না, তো অবভিয়াসলি হার্ট অ্যাটাক হবে। তো এটাই হচ্ছে মেন রিজন হার্ট অ্যাটাকের, করোনারি আর্টারি ডিজিজ। নেক্সট দেখবো প্ল্যাক রাপচার অ্যান্ড ক্লট ফরমেশন। এটা কি না, প্ল্যাক কি হয়, প্ল্যাক যখন ক্র্যাক হয় তো ওতে কি হয় ব্লাড ক্লটিং হয়। ব্লাড ক্লটিং হলে কি হয়, আমি বলেছি ব্লাড ক্লটিং হলে আর্টারি ব্লক হয়ে যায়, আর্টারি ব্লক হলে কি হবে না ব্লাড ফ্লো হতে পারবে না, যদি ব্লাড ফ্লোই না হয় তো আমাদের হার্ট মাসলে ব্লাড কি করে যাবে, যদি হার্ট মাসলে ব্লাড না যাবে, ব্লাডটা ঠিক করে মতো সার্কুলেট না হবে, তো অবভিয়াসলি হার্ট মাসল ড্যামেজ হবে, তো ড্যামেজ হলেই আমাদের হার্ট অ্যাটাক হবে। তো নেক্সট আছে কি করোনারি আর্টারি স্পাজম। স্পাজম কি না, স্পাজম ওয়ান টাইপ অফ টাইটেনিং। টাইটেনিং মানে কি আমাদের যে মাসলটা থাকে আর্টারি মাসল, ওটা কি হয় মধ্যখানে ন্যারো হয়ে যায়, পাতলা হয়ে যায় আর টাইট হয়ে যায়, যাতে কি হয় ব্লাড সাপ্লাই আর হতে পারে না। তো এটাই মেন কারণ হার্ট অ্যাটাকের জন্য। তো এবারে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ টেস্ট কি কি আছে, ব্লাড আর কি কি টেস্ট আছে, যাতে আমরা জানতে পারবো যে আমাদের হার্ট অ্যাটাকের মানে এটা তো একটা লিমিটেশনও থাকে যে দুবার হার্ট অ্যাটাক হয়েছে, তো থার্ড টাইম হার্ট অ্যাটাক হলে আর কোনো বাঁচার চান্স নেই। তো তাই জন্য ডিফারেন্ট টাইপের টেস্টও আছে, যোনগুলো আমরা করে জানতে পারবো যে আমাদেরকে হার্ট অ্যাটাক হয়েছে কি না। তো ওগুলো কি ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট কী করে না, ডক্টররা কিছু আমাদের হার্ট থেকে কিছু প্রোটিন দেখেন। প্রোটিন দেখলে যেমন কি মেন প্রোটিন হচ্ছে ট্রোপোনিন, যেগুলো হার্ট মাসল নষ্ট, যেগুলো কি করে না হার্ট মাসল যখন নষ্ট হয়ে যায় ওগুলো ব্লাড স্ট্রিমে চলে আসে, ব্লাডের মধ্যে চলে আসে, তো এটা কি করে না হার্ট অ্যাটাকের মেন কারণ হতে পারে। নেক্সট আসলো কি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে কি হয় না, এই টেস্টে হার্ট এবং লাংসের ছবি তৈরি হয়, তো যা তাদের অবস্থা এবং আকৃতি বুঝতে সহজ করে। তো এতে কি হয় না হার্ট আর আমাদের লাংসের ছবি আসে, যাতে আমরা দেখতে পারবো যে হার্টের শেপ ঠিক আছে কি না, ওর প্রসেস, ওর তাদের অবস্থা ঠিক আছে কি না, আকৃতি ঠিক আছে কি না, এবং এখানে যদি কোনো অন্য সমস্যা থাকে যেমন নিউমোনিয়া, সেটাও চিনতে হেল্প করে। তো নেক্সট আসলো ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম কি না, একটা ওয়েভ মেশিন, সাউন্ড ওয়েভ মধ্যে কি হয় না হার্টের লাইভ ইমেজ তৈরি হয়, এটা একটা মেশিন থাকে, ওতে কি হার্টের লাইভ ইমেজ তৈরি হয়, তো যোনটা কি করে না আমাদেরকে দেখা যায় হার্টটা ঠিক করে পাম্প হচ্ছে কি না, ব্লাড ফ্লো কেমন হচ্ছে, চলছে কি না, এগুলো সব দেখায়। তো এতে আমরা জানতে পারবো যে যদি সব কিছু ঠিক থাকবে তবে আমাদের হার্ট ফিট আছে, যদি কিছু প্রবলেম হয় যেমন কি আমি বললাম প্রোটিন ইমব্যালেন্স, ঠিক করে ইমেজ তৈরি হতে থাকবে না, ওর অবস্থা এবং আকৃতিতে কোনো প্রবলেম হয়ে থাকবে, তো
দিলে আমরা জানবো যে আমাদের হার্ট অ্যাটাকের চান্সেস আছে। তো নেক্সট হলো কার্ডিয়াক এমআরআই। কার্ডিয়াক এমআরআই কি না, এটা একটা সিটি স্ক্যানের মতো, কিন্তু এটা অনেক পাওয়ারফুল। যাতে কি হয়, ম্যাগনেটিক এবং রেডিও ওয়েভ ব্যবহার করা যায়। আপনারা তো জেনে থাকবেন ক্যান্সার জন্য এমআরআই করা হয়, তো ওই টাইপের। তো ওটা কি হয়, হাই হার্জের ম্যাগনেটিক এবং রেডিও ওয়েভ ইউজ করা যায়, যাতে কি হয় না হার্টের খুব ডিটেলে আমরা ছবি তৈরি করতে পারি। দেন নেক্সট হলো এনজিওগ্রাম। এনজিওগ্রাম কি, এখানে কি হয় না, একটা পাতলা টিউব থাকে যাকে বলে ক্যাথেটার। ওটা কি করে আর্টারির মধ্যে ঢুকানো হয়, ঢুকে গিয়ে করা হয় না ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করার পরে কি হয় না, তারপরে এক্সরে দিয়ে দেখা হয় কি কোরোনারি আর্টারিতে কোনো ব্লকেজ আছে কি না, কি ওটা পুরো পরিষ্কার আছে, ঠিকসে ব্লাড ফ্লো হচ্ছে, তো এগুলো দেখা যায়। একেই বলে এনজিওগ্রাম। তারপর নেক্সট কি হলো, নেক্সট হলো স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্টে কি হয় না, একটা নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট, রেডিও অ্যাক্টিভ ট্রেসার ব্যবহার করা হয়, যাতে কি হয় রেস্ট এবং অ্যাক্টিভিটির সময় হার্টে ব্লাড ফ্লোটা ইভালুয়েট করা হয়, মানে কোন রেটের আমাদের হার্টে ব্লাড ফ্লোটা হচ্ছে, যাতে কি হয় না হার্ট অ্যাটাকের ড্যামেজের পরিমাণ বুঝতে হেল্প করে। যাতে কি হয়, যদি আমরা জানতে পারবো যে কোন রেটে আমাদের ব্লাডটা সাপ্লাই হচ্ছে, তো আমরা জানতে পারবো যে হার্টটা আমাদের কতটুকু ড্যামেজ হয়েছে, কতটুকু পরিমাণের সঠিক আছে, ঠিক আছে, তো এইসব আমরা জানতে পারবো। তো এরপর একটু দেখবো আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন কী কী যাতে হার্ট অ্যাটাক হয়। ফার্স্ট হলো হাই ব্লাড প্রেশার, যাকে বলে হাইপার টেনশন। যদি ব্লাড ভেসেলের প্রেশার বাড়িয়ে যায় তো ব্লাড ফ্লোতে প্রবলেম করে। আরেকটা হলো হাই কোলেস্ট্রল লেভেল, যাতে কি হয় না হাই ডেন্সিটি অফ লিপোপ্রোটিন ডিপোজিট হয়ে যায়, ফ্যাটি অ্যাসিড ডিপোজিট হয়ে যায়। ফ্যাটি অ্যাসিড ডিপোজিট হলে কি হবে না আর্টারি ব্লকেজ হবে। আর্টারি ব্লকেজ হলে কি হবে না ব্লাড ফ্লো হতে পারবে না হার্টে। হার্টে যদি ব্লাড ফ্লোই না হয় তো অবভিয়াসলি হার্ট অ্যাটাক হবে। তো নেক্সট হলো ডায়াবেটিক। ডায়াবেটিক ইজ দ্য মেন অর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক। তো ওটা কি করে না ব্লাড ভেসেলকে উইক করে তোলে। যদি ব্লাড ভেসেলই উইক হয় তো আমাদের অক্সিজেন সাপ্লাই ঠিক করে হতে পারবে না। যদি অক্সিজেন সাপ্লাই ঠিক করে না হয় তো আমাদের পিওর ব্লাড ফ্লো হতে পারবে না, দিলেও হার্ট অ্যাটাক হয়। তো এরপর কি স্মোকিং, ইট ইজ দ্য মোস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড উই অল নো দ্যাট হ্যাভিং কন্টিনিউ স্মোকিং কজেস হার্ট অ্যাটাক। তো এতে কি হয়, তাবাকো স্মোকের কি হয় না কেমিক্যাল ব্লাড ভেসেলগুলো, ওতে যে কেমিক্যালসগুলো থাকে ওগুলো কি করে ব্লাড ভেসেলসকে ড্যামেজ করে তোলে। তো নেক্সট আসলো কি ওবেসিটি। ওবেসিটিটা কি না ওভারওয়েট হলেও হার্ট চোকের অনেক চান্সেস থাকে। তো আমরা মেনটেন করবো একটা অ্যাভারেজ ওয়েট। দেন সেডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকলে আর আমরা কিছু এক্সারসাইজ করবো না, ওয়াকিং, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক এগুলো কিছু করবো না, কিছু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, শুধু পড়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, তো এইসব জন্য হার্ট অ্যাটাকের চান্সেস অনেক থাকে। আরেকটা হলো কি মোস্ট ইম্পর্ট্যান্ট আনহেলদি ডায়েট। আনহেলদি ডায়েটে কি হয় না হাই কোলেস্ট্রলের জন্য রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে থাকে। নেক্সট আসলো ফ্যামিলি হিস্ট্রি। নিজের বা ফ্যামিলিতে যদি ছোট বয়স্ক হার্ট ডিজিজ থাকলেও রিস্ক বাড়ে। যদি আমাদের এটা কি হেরিটেবল, যদি আমাদের ফ্যামিলিতেও কারো হার্ট ডিজিজ থাকবে কি কোনো কিছু, তো ওটা নেক্সট জেনারেশনেও মানে হার্ট অ্যাটাক হওয়ারও চান্সেস অনেক থাকে। তো নেক্সট আসলো কি স্ট্রেস কি ক্রনিক স্ট্রেস হার্ট ডিজিজ। তো ক্রনিক স্ট্রেস হার্ট ডিজিজ কি না আমরা অনেক দিন ধরে আমি স্ট্রেস নিয়ে চলছি, এটা ক্রনিক, এটা ধীরে ধীরে বাড়তে থাকে। নেক্সট এমন একটা পয়েন্ট আসবে যোনটা কি হার্ট অ্যাটাক করিয়ে দেবে। তো এবারে আমরা একটু দেখে নেব যে ইম্পর্ট্যান্ট হার্ব কি আছে হার্ট ফেলিওরের জন্য। তো ইম্পর্ট্যান্ট হার্বসগুলো কি মোস্টলি যেগুলো আয়ুর্বেদিক মেডিসিন যেগুলো হার্ট ফেলের জন্য কিছু গুরুত্বপূর্ণ হার্ব আছে। ফার্স্ট হচ্ছে অর্জুনা ট্রির নামটা কি টার্মিনালিয়া অর্জুনা, এটা সাইন্টিফিক নেম হয়। তো এটা কি করে, এটা হার্ট মাসেলের টেনে ধরে এবং সিমটম কমাতে সাহায্য করে। তো নেক্সট হলো রসুন হচ্ছে কি না গার্লিক, এটা কি করে না আমাদের শরীরের মধ্যে যা কোলেস্ট্রল আছে ওকে কমাতে এবং প্ল্যাক বিল্ড আপ করে কমায়, কোলেস্ট্রল কমিয়ে রাখে। তো নেক্সট হলো গুগল কি না কার্ডিওভাস্কুলার রোগের জন্য এটা অনেক উপকারী।
তো নেক্সট হলো হলুদ। হলুদ কি টার্মারিক। এটা কি করে, হলুদের মধ্যে অনেক অ্যান্টি অ্যাথেরোস্ক্লেরোটিক এবং অ্যান্টি থ্রম্বোটিক গুণ আছে, যোনটা কি হেল্প করে মানে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরটা কমানোর জন্য হেল্প করে। তো এবার আমরা একটু দেখবো যে হার্ট অ্যাটাকের আর্লি ডিটেকশন আমরা কী করে করতে পারি, যাতে কি আমরা যদি আমরা আর্লি ডিটেকশন জেনে নিই যে এই জন্য আমার হার্ট অ্যাটাক প্রবলেম বেরোচ্ছে, তো আমরা একটু সতেজ হয়ে যাব, যে মানে একটু চেতিয়ে যাব কি না আমি এই কাজগুলো করব না। তো ফার্স্ট কি হবে না, চেস্ট ডিসকমফর্ট হবে, আমাদের চেস্ট ব্যথা করতে লাগবে, যাতে কি হবে ঠিক মতো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না, পিঠ, হাত, গলা, দাঁত, পেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো নেক্সট কি অন্যান্য সিমটমস হলো শর্টনেস অফ ব্রিথ, নিঃশ্বাস নিতে প্রবলেম হতে থাকবে, কোল্ড সোয়েট, নজিয়া মানে কি ভমিটিং, মাথা ঘোরাবে, ডিজিনেস মানে লেজি বা হঠাৎ করে মাথা ঘোরা। তো এইসব যদি সিমটমস থাকে, তো এগুলো হচ্ছে আর্লি সিমটম অফ হার্ট অ্যাটাক। তো এগুলো ডিটেকশন করাও অনেক জরুরি। যদি এই সিমটমসগুলো অনুভব করেন, যদিও যদি আপনারা শিওর না থাকেন, তো আমি সাজেস্ট করবো যে আপনারা হার্ট অ্যাটাক কিনা তুরন্ত এমার্জেন্সি সার্ভিসে কল করুন। আর তাড়াতাড়ি ট্রিটমেন্টও তো জীবনের জন্য ঠিক, জীবন বাঁচা যায় ওতে। তো এইসব তো আমরা যে মোস্টলি কি পড়লেন যে হার্ট অ্যাটাকের জন্য আর কিছু কী টেস্ট থাকে, হার্ট সিটি স্ক্যান থাকে, হার্ট এমআরআই, এক্সারসাইজ স্ট্রেস টেস্ট, প্যাট স্ক্যান কি না পজিস্ট্রন এমিশন টোমোগ্রাফি। তো ইসিজি বা ইসিজি কি না ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকো কি না ইকোকার্ডিওগ্রাম, আরেকটা তো আমরা পড়লেন এনজিওগ্রাম। তো আমি আশা করি আপনাদের ক্লাস অনেক হেল্পফুল হয়ে থাকবে। তো আজকের জন্য এটুকু, থ্যাংক ইউ।